স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। কচ্ছপ গতির নয়, এবার নাকি টাইগারদের মেজাজে আসবে পরিবর্তন। ভারতের বিপক্ষে সিরিজে নতুন ধাঁচের ক্রিকেট উপহার দিতে চান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শুধু তাই না, শান্ত জানিয়েছেন বাংলাদেশের টার্গেট স্বাগতিকদের টি-20 সিরিজে হারানো। ভারতের গোয়ালিয়র থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। দুদিন বাদেই টি-20 সিরিজ, অথচ হৃদয় করছেন লাল বলে প্র্যাকটিস। অবাক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু মন দিয়ে চোখ খুলে হৃদয়ের শট দেখলেই রহস্য ভাঙতে শুরু করবে। বুঝতেই পারছেন বলটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী। শুধু লাল না, হলুদ গোলাপি সব মিলে 3 রঙের বল দিয়েই চলেছে হৃদয়ের বিগ হিটিং প্র্যাকটিস। সেখান থেকে নেটে যাবার পর দেখুন বড় শট খেলায় তাওহিদ হৃদয় কতটা সাবলীল। সবশেষ 2024 টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ সামনে পেয়েও হাতছাড়া করেছিল টাইগাররা। টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচটা প্রশ্নবিদ্ধ হয়েছিল। ইম্প্যাক্ট, ইন্টেন্ট কোনো কিছুই আসলে দেখা যায়নি ওই বিশ্বকাপে। মাত্র 3 জন ব্যাটসম্যান 100 স্ট্রাইক রেটে ব্যাট করতে পেরেছিলেন। দলের বাকি সবার স্ট্রাইক রেট ছিল 100-এরও নিচে। ঠিক এমন অবস্থায় টি-20 মেজাজটা কি আসলে এই সিরিজ থেকে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দেখা যাবে? প্র্যাকটিসে অন্তত সেই আভাসটাই মিলেছে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও বলেছেন 2026 বিশ্বকাপকে রেখে এই সিরিজ থেকেই ব্যাটাররা টি-20 মেজাজে নতুন বার্তাটা দিতে চান। এই সিরিজ থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের প্লেয়ারদের মধ্যে ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলতেছে সবাই, এবং সবাই জেতার জন্যই খেলবে। এবং আমার কাছে মনে হয় যে এখানে যে প্লেয়ারগুলো আছে সাথে হয়তো আর 4-5টা প্লেয়ার হয়তো বাইরে আছে যারা অ্যাড হবেন, এরাই হয়তো সামনে 26 ওয়ার্ল্ড কাপে খেলবেন। সো আমার মনে হয় এই সিরিজ থেকেই আমাদের ওই প্রপার প্রিপারেশনটা শুরু হবে। শান্তর কথার প্রমাণ পাওয়া গেছে নেটে চোখ রেখে। পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, লিটনরা একের পর এক বল উড়িয়ে ফেলেছেন গ্যালারিতে। সবাই যখন বিগ হিটিংয়ে ব্যস্ত, ক্যাপ্টেন শান্তকে দেখা গেছে রিভার্স সুইপের শ্যাডো করতে। ক্যাপ্টেনের মাথায় হয়তো কানপুর টেস্টের স্মৃতিটাই ঘুরে ফিরে বারবার আসছে। শেষ ইনিংসে ক্যাপ্টেনের একটা বাজে রিভার্স সুইপ দলের মোমেন্টামটা নষ্ট করেছিল। শান্তর টি-20 ফর্ম নিয়েও আছে বেশ টেনশন। আমার পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা কনসার্ন আমি করছি না অনেস্টলি, কারণ আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো। টি-20-তে শেষের দিকে 2টা ভালো ইনিংস ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে, যদি আপনি খেয়াল করে দেখেন। ক্যামেরার লেন্সে সবাইকে দেখা যাচ্ছে একজন বাদে, যার শূন্যতা এই সিরিজ থেকে বাংলাদেশ দল খুব ভালোভাবেই হয়তোবা অনুভব করবে। তিনি সাকিব আল হাসান। টি-20 ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান এবং সবচেয়ে বেশি উইকেট শিকারী। সেই সাকিবকে বাদে 2026 বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের নতুন পথ চলা, যেখানে সাকিবের রিপ্লেসমেন্ট ভাবা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। কিন্তু মিরাজের টি-20-র পরিসংখ্যানটা কিন্তু মিরাজের পক্ষে কথা বলছে না। ব্যাট হাতে মাত্র 14.5 অ্যাভারেজ, উইকেট নিয়েছেন 25 ম্যাচে মাত্র 13টা। সুতরাং মিরাজের জন্য কিন্তু এই সিরিজটা হবে নতুনের শুরু টি-20 ফরম্যাটে। সাকিব ভাই, আপনি যেটা বললেন নাই, অবশ্যই এটা আমাদের জন্য একটা নতুন ব্যাপার, স্পেশালি এই ফরম্যাটে। তো এখানে মিরাজ আছে, আশা করব যে মিরাজ এই জায়গায় ভালো একটা আমাদেরকে স্টার্ট দিবেন, এবং আমি আশা করছি যে এই টিম ভালো রেজাল্টই করবে। রোববার সিরিজের প্রথম টি-20, তার আগে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে সিরিজ হারানোর হুঙ্কার ছাড়লেও ছোট ফরম্যাটে বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে টাইগারদের জন্যে। নাহিয়ান বিন জসিম, 71, গোয়ালিয়র, ভারত। ভারত সিরিজে কি আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের মঞ্চ রিয়াদের জন্য? এমন প্রশ্নে ক্যাপ্টেন শান্ত বল ঠেলে দিলেন বিসিবি কর্তা ও নির্বাচকদের উপর। টাইগার কাপ্তান ইঙ্গিত করলেন চলতি সিরিজ মাহমুদুল্লাহ রিয়াদের জন্য বড় পরীক্ষা। যদিও তরুণ ফিনিশারদের সাথে রিয়াদের তুলনা করতে নারাজ নাজমুল শান্ত। গোয়ালিয়র থেকে সাইফুল রূপকের রিপোর্ট। সব উপরওয়ালা লিখে রাখেন, আধার কেটে আলোর দেখা পেয়েছিলেন ভারতেই। গেল বছর ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেছিলেন 6 মাস পর দলে ফেরা মাহমুদুল্লাহ রিয়াদি।
ব্যাটের আওয়াজ তুলেই 50 ওভারি ফরম্যাটে দুর্দান্ত ফিরে আসা রিয়াদ কি এবার সেই ভারতের মাটিতেই টি-20-র ক্যারিয়ারটা বাঁচাবেন? বয়স 39, গেল টি-20 বিশ্বকাপে ছিলেন বড্ড নড়বড়ে। 2026-এর ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এই ফিনিশারের দলে থাকা প্রায় অসম্ভব। তবুও ভারত সিরিজের স্কোয়াডে কেন সাইলেন্ট কিলার? তবে কি অবসর নিচ্ছেন এই সিরিজেই? টিম ম্যানেজমেন্টের ভাবনাই বা কি? এখন পর্যন্ত এই ব্যাপারে আমরা কোনো ডিসকাশনে যাইনি, বাট হয়তো আমি জানি না সামনের দিকে এরকম হবে কিনা। আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন। সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না, বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে। টি-20-তে ফিনিশার রোলে রিয়াদ, অথচ গেল বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে হিরো হওয়ার সহজ সুযোগটা হারিয়ে ভিলেনে রূপ নেন। সবচেয়ে বেশি সমালোচনা হয় আফগানিস্তানের বিপক্ষে সেমিতে ওঠার লড়াইয়ে 1 ওভারে টানা 5টা ডট খেলায়। অন্যদিকে গেল অগাস্টে অস্ট্রেলিয়ার মাটিতে এইচপির সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেন শামীম হোসেন পাটোয়ারি। শেষ দিকে দ্রুত রান তোলায় বড় শট খেলায় বেশ পাকা শামীম, অথচ তরুণ ফিনিশারের জায়গাই হয়নি এই সিরিজের স্কোয়াডে। ভাই কার সাথে কার কম্পেয়ার করতেছে? মানে জিনিসটা হলো যে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। শামীম ইয়াং এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন, বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না। আমার কাছে মনে হয় যে শামীম দারুণ ব্যাটিং করছে, সো যখনই অপরচুনিটি পাবে আমার মনে হয় যে বাংলাদেশ দলে খুব ভালোভাবে সার্ভিস দিবে। বাট এই মুহূর্তে যদি আমাকে বলেন, অবশ্যই রিয়াদ ভাই প্র্যাকটিস ম্যাচে রান করেন, এটা আমার কাছে একদমই ম্যাটার করে না। অবসর নেওয়ার সঠিক সময়টাই হয়তো বাংলাদেশের ক্রিকেটাররা জানেন না। এই যে ভারতের 3 কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পরেই ঘোষণা দিয়ে দিয়েছেন তারা আর আন্তর্জাতিক টি-20 খেলবেন না, তরুণদের জন্য জায়গাটা ছেড়ে দিয়েছেন। সাকিব আল হাসানও একই বার্তা দিয়েছেন। বিশ্বকাপের সময় হয়তো বলেনি, তবে এই ভারতের টেস্ট সিরিজের সময় তিনি জানিয়ে দিয়েছেন তিনি আর আন্তর্জাতিক টি-20 খেলতে চান না, তরুণদের সুযোগ দিতে চান। উল্টো পথে মাহমুদুল্লাহ রিয়াদ ভারত সিরিজের টি-20 স্কোয়াডে আছেন, দেদারসে প্র্যাকটিস করছেন সবার সাথে। তবে তার ভবিষ্যৎ কি? ক্যাপ্টেন শান্তিও আসলে ঠিকঠাক জানেন না রিয়াদ কোথায় গিয়ে থামবেন বা রিয়াদকে নিয়ে পরিকল্পনা কি, হয়তো নির্বাচকরা জানেন। এই রিয়াদই কিন্তু 2021-এ টেস্ট সিরিজ জিম্বাবুয়েতে 150 রান হাঁকালেন, তারপর টেস্টের মাঝপথেই কিন্তু সতীর্থদের বলে দিয়েছিলেন তিনি আর টেস্ট খেলবেন না, গার্ড অফ অনারও তাকে দেয়া হয়েছিল। তারপর অনেক নাটকীয়তা সেটা নিয়ে হয়েছে। তবে কি এই সিরিজেই রিয়াদ বিদায় নিচ্ছেন ছোট ফরম্যাট থেকে? সাইফুল রূপক, 71, গোয়ালিয়র, ভারত। 14 বছর পর গোয়ালিয়রে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, কিন্তু আনন্দের বদলে সেখানে হু হু করে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। ভারত বাংলাদেশ প্রথম টি-20-র আগে শহরব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দু মহাসভা। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়ালিয়রে 163 ধারা জারি করেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। নতুন স্টেডিয়ামে ম্যাচের আগে যা ঘটছে তার সব শেষ থাকছে রিপোর্টে। 24 ফেব্রুয়ারি 2010 গোয়ালিয়র। সাউথ আফ্রিকার বিপক্ষে সেদিন ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করেছিলেন সচিন টেন্ডুলকার। ওয়ানডেতেও যে ডাবল সেঞ্চুরি করা যায় প্রথমবারের মতো সেটা করে দেখিয়েছিলেন এই ভারতীয় লেজেন্ড। ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামের 18,000 দর্শক কিনা টিভি পর্দায় কোটি ক্রিকেট ভক্ত সেদিন প্রত্যক্ষ করেছিল ব্লকবাস্টার গোয়ালিয়র এপিক। এরপর একে একে চলে গেছে 14টা বছর, নিজেদের ঘরে আর আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পায়নি গোয়ালিয়র। অবশ্য সময়ের সাথে এখন পাল্টে গেছে ভেন্যু। ক্রিকেটে ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম এখন অতীত, তার জায়গা নিয়েছে নবনির্মিত শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। ভারত বাংলাদেশ প্রথম টি-20-র মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে চলেছে 30,000 দর্শক ধারণ ক্ষমতার এই মাঠ। গেল 15 জুন এই স্টেডিয়ামের উদ্বোধন করা হয়। একই সাথে নতুন মাঠে পর্দা ওঠে মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের। ইন্টারন্যাশনাল ম্যাচ এখনো না হওয়ায় এমপিএল দিয়েই এর উইকেট সম্পর্কে ধারণা পাওয়া যায়। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন গেল জুনে এই মাঠে 12টা ম্যাচ হয়, যার মাঝে 4 বার বোর্ডে ওঠে 200+ রান। পিচের এই হাই স্কোরিং আচরণ রবিবারের ম্যাচেও অপরিবর্তিত থাকবে। গোয়ালিয়রের এই উইকেটে প্রথম ইনিংসে গড় 171 আর দ্বিতীয় ইনিংসে 150। অবশ্য বৃষ্টিতে কয়েক ম্যাচ বাধাপ্রাপ্ত না হলে এই গড় আরও বেশি হতো বলে জানিয়েছেন এমপিসি এর সেই কর্তা।
অবশ্য শুধু নতুন মাঠ নিয়েই নয়, রাজনৈতিক বিতর্কেও উত্তেজনা ছড়াচ্ছে গোয়ালিয়র। এরই মধ্যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ম্যাচের দিন বন্ধের ডাক দিয়েছে হিন্দু মহাসভা। আর তাদের রুখতে দুদিনব্যাপী গোয়ালিয়রে 163 ধারা জারি করেছে গোয়ালিয়রের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রুচিকা চৌহান। এই আইন অনুযায়ী কোন স্থানে 5 জন বা তার বেশি লোক একসাথে জড়ো হতে পারবেন না। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সকল ধরনের মিছিল, প্রতিবাদ, জনসংযোগ নিষিদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন কোনো কার্যক্রম চালানো যাবে না। আপত্তিকর লেখা সম্বলিত ব্যানার, পোস্টার, কাটআউট, ফ্ল্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো স্থাপনার 200 মিটার রেডিয়াসে সকল ধরনের অস্ত্র, দাহ্য পদার্থ বহন অপরাধ। তবে বিতর্ক যাই হোক, মাঠের খেলায় ফোকাস রাখাই মূল কাজ বাংলাদেশের। অবশ্য প্রতিকূলতার মাঝে জয় ছিনিয়ে আনা টাইগারদের চেয়ে ভালো আর কেই বা পারে। পার্থ বণিক, ৭১। ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে ফেরা, মিরপুরের হোম অফ ক্রিকেটেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা, এর কোনো কিছুতেই সরকারের আপত্তি নেই, এমন ইঙ্গিতই দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাকিব দেশে ফিরলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলেও মন্তব্য করেছেন আসিফ। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের নক্ষত্র কেবল দেশে নয়, সারা দুনিয়ায় নিজের অলরাউন্ড পারফরমেন্সে বাজিমাত করেছেন যে সাকিব আল হাসান, সেই মানুষটা নিজের মাতৃভূমিতে নিরাপদ অনুভব করতে পারছেন তো? এত কিছু থাকতে কেন নিরাপত্তা ইস্যু এক ধাক্কায় সামনে আসলো? মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই, মানে কি বলবো, অ্যাবিলিটি নাই আর কি। এটা ওর ডিসাইড করতে হবে, কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা। তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। পরিস্থিতি যাই হোক, সাকিব নিজের দেশে নিজেকে নিরাপদ অনুভব করতে চান, কিন্তু ক্রিকেটের অভিভাবক বিসিবি সাফ জানিয়ে দেয় এই ইস্যুতে তারা পাশে থাকতে পারছে না। তবে দেশের পুরো ক্রীড়াঙ্গনের অভিভাবক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দায়িত্বটা নিলেন, জানালেন সাকিব দেশে ফিরলে তাকে দেয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা। সংযুক্ত আরব আমিরাতে নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শেষে যেন সাকিবকে তিনি দিলেন একটা গ্রিন সিগন্যাল। একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয়ে ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। সাকিব নামটার সাথে জড়িয়ে হাজারো আবেগ মাখা স্মৃতি। একজন সাকিব আল হাসান মানেই টাইগার ক্রিকেটের জান, বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমীর প্রাণ। রাজনৈতিক কিংবা ব্যবসায়ী সাকিবের অবস্থান নিয়ে বিতর্ক হতে পারে, তবে 22 গজের লড়াইয়ে তিনি অবধারিতভাবেই অবিসংবাদিত। মাঠের লড়াইয়ে হাজারো প্রেশার মোমেন্ট সামলাতে জানেন হাসি মুখে। সেই সাকিবই কিনা এখন হাসতে পারছেন না। স্ট্রেস কিন্তু এটা নয় যে তার এগেইনস্টে মামলা হয়েছে, স্ট্রেস কিন্তু এটা নয় কি হবে সে কি, ওইসব না। কিন্তু স্ট্রেস হচ্ছে যে ও ক্রিকেটটা যেভাবে খেলতো সেভাবে খেলতে পারছে না। দেশের ক্রিকেটকে কেবল দিয়েই গেছেন সাকিব। বিদায় বেলায় কেবল একটাই চাওয়া, যেখান থেকে এই মহাকাব্যের শুরুটা করেছিলেন শেষটাও করতে চান সেখানেই। দেশের লেজেন্ডারি ক্রিকেটারের শেষ চাওয়াটা কি শেষ পর্যন্ত পূরণ করতে পারবে বাংলাদেশ? খালিদ জামিল, ৭১। নারী টি-20 বিশ্বকাপে শনিবার শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসে তুঙ্গে টাইগার্সরা। প্রথমবার ইংলিশদের বিপক্ষে জয় তুলে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ বাংলার মেয়েদের সামনে। শারজাতে খেলা শুরু হবে শনিবার রাত ৮টায়। রহমান পিয়ারের রিপোর্ট। একটা লক্ষ্য পূরণ হয়েছে। স্কটল্যান্ডকে হারিয়ে টি-20 বিশ্বকাপে হারের বৃত্ত ভাঙা গেছে। এবার পায়ের নিচে মাটি শক্ত করা চাই বিশ্ব মঞ্চে। ইংল্যান্ড চ্যালেঞ্জ নিয়ে হাজির হবে টাইগ্রেসদের সামনে। র্যাঙ্কিংয়ে 7 ধাপের ব্যবধান। ইংল্যান্ড 2-এ, বাংলার মেয়েরা 9-এ।
কাগজে কলমে হিদা নাইটের দল বেশ এগিয়ে। ভালো টিম, তারপরও হচ্ছে আমাদের দিক থেকে কোনো দিক থেকে ছাড় দেব না। আমরা আশা করছি আমরা যদি একটা টার্গেটে দিতে পারি উইনটা আমাদের কাছেই আসবে। স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনের কারণে ইংলিশ স্কোয়াডে স্পিনারদের আধিক্য। সোফি এক্লেস্টনের কাঁধে বড় দায়িত্ব। শক্তিশালী ইংলিশ বোলিং আক্রমণের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মুর্শিদা খাতুন, ঝর্ণা আক্তার এবং অধিনায়ক নিগার সুলতানার সম্মিলিত প্রচেষ্টা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কটল্যান্ডের বিপক্ষে ভালো শুরু করেছিলেন সুবহানা মুস্তারি এবং সাথী রানী, কিন্তু তাদের ইনিংসে পরবর্তী গিয়ার খুঁজে পাননি। হ্যাপি বলবো না, কারণ হয়তোবা আরো টিমকে কিছু দিতে পারলে ভালো লাগতো। হয়তোবা আমি খুব খারাপ মুহূর্তে আউট হয়েছি, নিজের 50 রানও হয় নাই। তো আমি থাকলে হয়তোবা রানটা আরো 120-এর জায়গায় 125ও হইতে পারতো। তো আশা করব এইরকম ক্রুশিয়াল মুভমেন্টে যেন আউট না হই। টাইগ্রেসদের সবচেয়ে বড় শক্তির জায়গা বোলিং। বাংলার স্পিন অ্যাটাকে রয়েছেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া। গুরুত্বপূর্ণ হবে পেসার ঋতুমণি ও মারুফা আক্তারের ভূমিকা। প্রথম থেকেই মানে এটা আমার চিন্তা থাকে যে হচ্ছে ডট বল করার, এটা আমি প্রথম থেকেই ট্রাই করে আসছি এবং নেটেও যখন আমি বল করি তখন সবসময় নিজেই কাউন্ট করি যে আসলে 6টা বল করতেছি, কত রান দিচ্ছি না দিচ্ছি, এভাবেই আসলে ম্যাচেও ওরকম ট্রাই করি আর কি। 2014, 2016 ও 2018 এই 3টি টি-20 বিশ্বকাপেই ইংল্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি টাইগ্রেসরা। শারজাতে এবার নিগাররা বদলাতে চান চিত্রটা, তবে বেশ কঠিন হবে কাজটা, কারণ অস্ট্রেলিয়া, ভারতের সঙ্গে ইংল্যান্ডের গায়েও রয়েছে ফেভারিটের তকমা। বিশ্বকাপে আসলে প্রত্যেকটা দল বলা যাচ্ছে না কে জিতবে কে হারবে, যে ভালো খেলবে সেই জিতবে। রহমান পেয়ার, 71। ক্রীড়াঙ্গনে রাঘব বোয়ালরা একে একে পড়ছেন ধরা। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন মহিলা ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্বে থাকা মাহবুব আরা গিনিকে আটকের পর রিমান্ডে নেওয়া হয়েছে। গিনির সহযোগী হিসাবে সব অনিয়ম দুর্নীতি করে মহিলা ক্রীড়া সংস্থাকে ধ্বংসের পথে নিয়ে যাবার অভিযোগ আছে ফিরোজা করিম নেলির বিরুদ্ধে। অনবাপী রিপোর্ট। দুর্নীতিগ্রস্ত ক্রীড়া সংগঠকদের হাত থেকে মুক্ত হতে শুরু করেছে দেশের ক্রীড়াঙ্গন। স্বৈরাচারী সরকারের আমলে যারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে ক্রীড়াঙ্গনে, তাদেরই অন্যতম মাহবুব আরা গিনি। ওদের ঠিকানা এখন কারাগার। কিন্তু গিনির দুর্নীতির সহযোগী হিসেবে কাজ করা ফিরোজা করিম নেলিরা কি থেকে যাবেন ধরাছোঁয়ার বাইরে? অযত্ন আর অবহেলার ছাপ ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সবখানে। নারীদের খেলাধুলার জন্য রয়েছে দারুণ এক পরিবেশ। সবুজ ঘাসের মাঠ, সুইমিং পুল ও আবাসন ব্যবস্থা সবই আছে। উন্নত প্রশিক্ষণের মধ্য দিয়ে নারী ক্রীড়াবিদদের মান উন্নয়নই হওয়া উচিত ছিল লক্ষ্য, যেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের জন্য তৈরি হতে পারেন বাংলার মেয়েরা। 2017 সালে অ্যাডহক কমিটির মধ্য দিয়ে এই সংস্থাটির সভাপতির দায়িত্ব পান গাইবান্ধা 2 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা গিনি। 3 মাসের মধ্যে নির্বাচন করার কথা থাকলেও 7 বছর ধরে আগলে রাখেন চেয়ার। রুটিন মাফিক বিশেষ দিবসে নামকা ওয়াস্তে 2-1টা খেলাধুলার আসর আয়োজন করেই কাটিয়ে দিয়েছেন বছরের পর বছর। গেল 7 বছরে মহিলা ক্রীড়া সংস্থা থেকে উঠে আসেনি আন্তর্জাতিক মানের কোনো খেলোয়াড়। দিনের পর দিন পিছিয়ে পড়েছে নারী ক্রীড়াবিদরা। খেলাধুলার উন্নয়নের পরিবর্তে একসাথে মিলেমিশে অনিয়ম আর দুর্নীতিতে মেতেছিলেন মাহবুব আরা গিনি আর সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলি। জাতীয় ক্রীড়া পরিষদ প্রতি বছর 17.5 লাখ টাকা অনুদান দিয়ে এসেছে মহিলা ক্রীড়া সংস্থাকে। সেই সাথে সাঁতার ও বেশ কয়েকটা ক্রীড়া প্রশিক্ষণ থেকে মাসিক নিজস্ব আয় রয়েছে লাখ টাকার ওপরে। খেলাধুলার উন্নতির চাইতে মনোযোগ বেশি ছিল দলীয় নেতাদের খুশি করার দিকে। রাজনৈতিক পরিচয়, ক্ষমতার দাপট, সেই সাথে ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ পদ পেয়ে মাহবুব আরা গিনি ও ফিরোজা করিম নেলিরা মহিলা ক্রীড়া সংস্থা নিয়ে শুরু করেন বাণিজ্য। তৎকালীন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে 2022 সালে বাংলাদেশ ক্রীড়া মহিলা সংস্থাকে 10 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। সেই টাকার ব্যবহার নিয়েও উঠেছে প্রশ্ন। কয়েকদিন আগেই মাহবুব আরা গিনি ও ফিরোজা করিম নেলিদের অনিয়ম দুর্নীতির বিচার সহ সংস্কার, পরিবর্তন ও নির্বাচনের দাবিতে মহিলা ক্রীড়া সংস্থায় মানববন্ধন করেন নারী ক্রীড়াবিদ ও নারী সংগঠকরা। সবার একটাই চাওয়া, দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে ক্রীড়াঙ্গনকে করতে হবে রাজনীতিমুক্ত।
অর্ণব বাপি, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।